প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, জানালেন সিইসি। রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তুহিন হত্যাকাণ্ডে প্রধান আসামি কেটু মিজান সহ 7 জনের 2 দিন করে রিমান্ড। বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ। শুধু পরিবর্তন নয়, ভালো কিছু চায় দেশের মানুষ, মন্তব্য তারেক রহমানের। নেতাকর্মীদের মাঝে গণতন্ত্রের চর্চা বাড়ানোর তাগিদ। গণঅভ্যুত্থানের 1 বছরের প্রত্যাশায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ। এবং ছাত্র রাজনীতি বন্ধ নয়, কল্যাণমুখী করার তাগিদ ঢাবির বিভিন্ন সংগঠনের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণ করবে কর্তৃপক্ষ। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিকে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে শনিবার বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৈঠকে তিনি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি, দেখবেন আপনারা। এর আগে সকালে এক মত বিনিময় সভায় তিনি বলেন, নানা কারণে বিগত 3 নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, তাই এবার ভোটারদের আস্থা বাড়িয়ে কেন্দ্রমুখী করা সহ বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার কথা জানান সিইসি। ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আগের নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের এবার দায়িত্ব দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নির্বাচন কর্মকর্তাদের নির্বাহী ক্ষমতা দেয়া হবে। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ। সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। নির্বাচনের আগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে আশা করছেন সিইসি। জানান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও শঙ্কা জানান প্রধান নির্বাচন কমিশনার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধন্যবাদ। গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কেটু মিজান সহ গ্রেফতার 7 আসামিকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। অভিযান চালিয়ে এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ট্র্যাপে ফেলে সর্বস্ব লুটে নেওয়া চক্রের সদস্য স্বাধীন তুহিন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করে। পুলিশের উপকমিশনার রবিল হাসান জানান, কেটু মিজান ও তার স্ত্রী এবং স্বাধীনকে ভবানীপুর থেকে এবং আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আলামিন, শাহজালাল, ফয়সাল এবং সুমনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তারা সবাই ছিনতাই সহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত। তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গীর এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার স্বাধীন তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে, তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। সিসি ক্যামেরা ফুটেজ এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সে এটাতে জড়িত ছিল। বাকিরাও দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। আসামিরা
নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে। এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। সাংবাদিক তুহিন হত্যার রহস্য জানতে গ্রেপ্তার 7 আসামিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িত অন্যদের ধরতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং আমরা অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় 15 দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি নাজমুল করিম খান। শনিবার সকালে জিএমপি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডিআইজি নাজমুল বলেন, জুলাই আন্দোলনের কারণে গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ বেকার হয়েছে, যা অপরাধ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তুহিন হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার করা হয়। সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। নিশ্চয়ই একটা কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি। আজকে সকালে আমরা ব্রিফিং করেছি। আমরা এই কর্মপদ্ধতিটি আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। কর্মপদ্ধতি বলে দিলে আর কাজ করা যায় না। আমরা এরপর থেকে যে কর্মপদ্ধতি নিয়েছি, সেই কর্মপদ্ধতি নিশ্চয়ই আমরা দেখবেন, আমরা নিশ্চয়ই রেজাল্ট পাবো। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করেন বক্তারা। সেই সঙ্গে সারা দেশের সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। নানাভাবে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ও সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বিভিন্ন জেলায়। দুঃখজনকভাবে সাংবাদিক না থাকার কারণ হচ্ছে সরকারি মদদে সন্ত্রাস চলছে। এই প্রতিবাদ যদি অব্যাহত থাকে, অবশ্যই সাংবাদিকের হত্যার বিচার আমরা পাবো ইনশাল্লাহ। কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আজকে রাষ্ট্রে যখন সাংবাদিকরা নিরাপদ নাই, তখন আসলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, তুহিন হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই, যে মাস্টার মাইন্ডই জড়িত থাকুক না কেন, যে বিষয়ে থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই রাষ্ট্রকে। তুহিন হত্যাকাণ্ড এটা রাষ্ট্রের একটা বিচারহীনতার একটা বহিঃপ্রকাশ। মৌলভীবাজারে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষার দাবি জানানো হয়। পিরোজপুর ও নওগাঁর মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মত প্রকাশের জন্য বড় হুমকি বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া সাতক্ষীরা, মাদারীপুর, জয়পুরহাট, জামালপুর, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশের সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর সারা দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে সব কথা বলেন তারা। আলিয়া কাসাকাশের রিপোর্ট। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ড্যাবের চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্টের পর সারা দেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছে। যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময় বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ড্যাবের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি হবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থে যেন দেশের জন্য কাজ করেন এবং আপনারা ভবিষ্যৎ
যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। দেশের পারস্পরিক হিংসা জিঘাংসার মাধ্যমে যে কালচার তৈরি হয়েছে তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু বের করে নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে তা জনগণ ভালোবাসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সদ্য ফোটা একটি রাজনৈতিক দল যারা এখনো রাজনৈতিক অবয়বে আসতেই পারেনি, তারা রাষ্ট্র পরিচালনাকে মনে করছে অ্যাডভেঞ্চার। তারা উদ্দেশ্যমূলকভাবে বিএনপির অনবরত বদনাম করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না, কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 বছর পর সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। দেশের রাজনীতি, বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে দেশ টেলিভিশনের গোলটেবিল আয়োজনে দেশ সংলাপে উঠে আসে বিশিষ্টজনদের মিশ্র দৃষ্টিভঙ্গি। বিস্তারিত মাহবুব তামিমের প্রতিবেদনে। 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর পার হয়েছে 1 বছর। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার কতটা পূরণ করতে পারলো জনগণের প্রত্যাশা, সেই সঙ্গে সফলতা ব্যর্থতার পাল্লা কোন দিকে, এ নিয়ে দেশ সংলাপ নামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে দেশ টিভি। এই আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন দেশের 8 বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তারা বলেন, সরকার 1 বছর পরেও প্রতিশ্রুত বাংলাদেশ করতে পারেননি, যেখানে বিচারহীনতা, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। সদ্য ঘোষিত জুলাই ঘোষণাপত্রের ইতিহাস বিকৃতি হয়েছে বলেও অভিযোগ করেন তারা। 1 বছর পর যখন ফিরে দেখি, মুক্ত বাতাসের বাংলাদেশকে আমি এখনো দেখতে পাই না ঠিক মতো। এখন যখন আমি বিচার বিভাগের দিকে তাকাই, আমি কিন্তু বিচার বিভাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমে বিচার দেখি না, বরঞ্চ বিচারহীনতা দেখি। আবার কেউ গণঅভ্যুত্থান পরবর্তী দেশে বেশি প্রত্যাশা করা ভুল উল্লেখ করে দেশে গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্ব আরোপ করেন। ক্ষমতার সুবিধাভোগীরা নির্বাচন পেছানোর চেষ্টা করলেও গণতন্ত্রের স্টেক হোল্ডাররা তা রুখে দেবেন বলেও বলেন বক্তারা। পোস্ট আপরাইজিং দেশে খুব বেশি এক্সপেক্ট করাটা ভুল। কিছু ব্যক্তি আছেন যাদের বিরাট প্রভাব আছে, তারা নির্বাচন চাইবার কোনো কারণ নেই। দেশ রসাতলে গেলে তাদের কি আসলো গেল, তার তো পাওয়ার তার ঠিক থাকছে। এ সময় কেউ সংস্কার ও বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে নির্বাচনকে অনিবার্য করে তোলার চেষ্টা অস্বাভাবিক বললেও অনিবার্যতা অস্বীকার করা আওয়ামী লীগের অনুকরণ বলেও মত দেন বক্তারা। সংস্কার এবং বিচারের অতি প্রয়োজনীয় দুটো বিষয় সামনে রেখেও নির্বাচনকে অনিবার্য করে তোলার যে অস্বাভাবিক চেষ্টা, সেটাও কিন্তু জনগণ প্রত্যক্ষ করছে। আলোচনায় বর্তমান সরকারের গঠনের ধারণায় ঐক্য ছিল না উল্লেখ করে আলোচকরা দেশকে এগিয়ে নিতে বিশুদ্ধ রাজনীতি ও ঐকমত্যে জোর দেন। রাজনীতি যতক্ষণ পর্যন্ত পিউরিফাইড না হচ্ছে, রাজনীতি যতক্ষণ পর্যন্ত পারফেক্ট হচ্ছে, সেই রাজনীতিকে ধারণ করবে, পরিচালনা করবে যে পার্টি, সেটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণই ডেফট, দক্ষ বা যোগ্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতে পারবেন না। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে, তার মধ্যে 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না। দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য দ্রুত ঐক্য ও নির্বাচিত দায়বদ্ধ সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর জরুরি বলেও জানান বক্তারা। নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠা করতে পারেন যার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতাহীন কোনো সরকার কোনো দিন কোনো সমাজে এই দুনিয়াতে মানুষের জীবনমান উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন করছে, এরকম খুব বিরল। বর্তমান সরকার পপুলিজম কৌশলের চর্চায় ব্যস্ত জানিয়ে পরিবর্তন মানে ক্ষমতার পরিবর্তন, এমন চিন্তাই সংস্কারের বড় অন্তরায় বলে মত দেন তারা।
পুরা পরিবর্তনের চক্র নির্ভর করে ক্ষমতার মাসনদেরকে পরিবর্তন করবেন আর কে বসবেন, এছাড়া অন্য কোনো পরিবর্তনের মধ্যে তো কেউ নাই। আলোচনায় আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত দেওয়ার সময় বক্তারা উত্তপ্ত বাক্য বিনিময় করেন। আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, দল বিতাড়িত হয়েছে, ভোটাররা বিতাড়িত হয়েছে, ভোটারদের পছন্দ অপছন্দ নাই। আওয়ামী লীগকে তো আমি ফ্যাসিস্ট বলি না, এটা একটা আটারলি মাফিয়া, একটা ডাকাতের দল। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না, তা আর আলাপ করে লাভ আছে? আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা এক ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা বলল ছাত্র শিবির। আর সব সংগঠনের বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ্যে আনার দাবি ছাত্র ইউনিয়নের। ফাহিম ইউসুফের রিপোর্ট। শুক্রবার সকালে ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি। রাতে কমিটি ঘোষণা ও হল রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। তবে ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি এক ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের। বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে। হল রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই জানিয়ে ছাত্র শিবির জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সব পক্ষের ছাত্রদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। বাম সংগঠনগুলোর দাবি সব সংগঠনের বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করতে হবে। এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে। এর আগে শুক্রবার রাতে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। যে রাজনীতি অনরুমে জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। হলে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান তিনি। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি না রাখার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল আছে। সিদ্ধান্ত কার্যকরের রোডম্যাপ তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপাচার্য। আজকে তো আমরা গতকালকে তো আমরা 17 জুলাই যে সমঝোতাটা হয়েছিল তার আলোতে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে, আইনগত বিষয় আছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। পার্বত্য অঞ্চল নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর সিরদাব মিলনায়তনে ক্ষুদ্র নিগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় দেশের অখণ্ডতা ধরে রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর সবার সমান অধিকার নিশ্চিতের দাবি জানান উপস্থিত বক্তারা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের ভূখণ্ডে হাজার বছর ধরে বাঙালিদের সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। তবে বিভিন্ন সময় এসব জনগোষ্ঠীর কেউ কেউ বৈষম্য নিরসনে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের অভিযোগ করে আসছেন।
কিন্তু দেশের সংবিধান সব নাগরিকদের সম অধিকার নিশ্চিতের কথা বলে। তাই রাষ্ট্রের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের সুষম আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনায় এসব কথা তুলে ধরেন বক্তারা। পাহাড়ি, বাঙালি, চাকমা, মারমা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সবাই সম্মিলিতভাবে আমরা বসবাস করতে চাই। আমার এই পার্বত্য চট্টগ্রামে 80% মানুষ কখনো আদিবাসী কিনা, উপজাতি কিনা, জন্মলাইন কিনা এই বিতর্কে কখনো মাথাটা থাকে না। ওরা চিন্তা করে আমি কিভাবে 3 বেলা 2 বেলা খেয়ে আমি বাঁচতে পারি। আদিবাসী এই শব্দটা এটা পাহাড়িদের নয়, উপজাতীয়দের নয়, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটার মাধ্যমে আমাদের পার্বত্য এলাকাকে তারা কি করতে চায়, ওই জম্মু ল্যান্ড করতে চায়। সব জাতি উপজাতিদেরকে নিয়ে তাদের ডিসিশন করে, তারা আমার মনে হয় তারা আমাদেরকে ইন্টিগ্রেট করতে, আমাদের সমাজে ইন্টিগ্রেট করার জন্য আমাদের আরো সহজ হবে। আর পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের অখণ্ডতা ধরে রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের হিল ট্রেডস নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এই জন্য যে আমরা সবাই যদি অখণ্ড বাংলাদেশে বিশ্বাস করি, আমরা সবাই যদি একই সংবিধানে বিশ্বাস করি, আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে। স্বাধীনতার চেতনার নাম ভাঙিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা এটা আমাদের কাম্য হতে পারে না। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহতদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য নির্বাণ নামে বিশেষ কর্মশালা আয়োজন করেছে সফরান ফাউন্ডেশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাখা হয় জুলাইয়ের জয়ী নায়কদের। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে আহতদের মানসিক স্বাস্থ্যের যত্ন ও পুনর্বাসনের লক্ষ্যে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে আহতদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সবাইকে নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তাই বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।